যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে আমাদের ক্লাস শুরু করি আমরা 4th ক্লাস। আগের ক্লাসগুলোতে আমরা মূলত শিখছি হচ্ছে প্রোগ্রামিং কি, তারপর হচ্ছে প্রোগ্রামিং স্টাডি কিভাবে করতে হবে, প্রিন্ট কিভাবে করতে হবে, বিভিন্ন টাইপস অফ ভ্যারিয়েবলস, ডেটা টাইপস। তারপরে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এলস। আর আজকে আমরা দেখব লুপস। লুপস জিনিসটা কি? ওকে, অনয় দত্ত হ্যান্ড রেজ করছেন, কোনো কোশ্চেন? কোশ্চেন না থাকলে দেখি লুপস জিনিসটা কি। লুপস মিনস আমরা বলতে পারি এটা একটা চক্র, মানে যেটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যেমন এই চক্রে যদি চিন্তা করি যে গাড়ি শুরু হয়েছে চলা, অ্যান্ড এটা চলতেই থাকবে কন্টিনিউয়াসলি। বা একটা কাজকে রিপিটিভলি করা, বারবার করতে থাকা, সেটাকে আমরা বলতে পারি লুপস। যেমন আমরা যদি মিররের কথা চিন্তা করি, এটা সেলুনে গেলে অনেক সময় দেখা যাইতো সামনে একটা মিরর, পিছনে একটা মিরর, তো এটার ভিতরে এটা ছবি, এটার ভিতরে এটা ছবি, এরকম আস্তে 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 কন্টিনিউয়াস চলতেই থাকতো, ঠিক না? এটা লুপের মধ্যে পড়ে যেত। আমরা একটা এক্সাম্পল যদি দিই লুপস বলতে, যতক্ষণ গাড়িতে তেল থাকবে ততক্ষণ গাড়ি রান করবে। একটা গাড়ি যদি আমি চালাই, গাড়িতে যতক্ষণ পর্যন্ত ফিউল থাকবে ততক্ষণ পর্যন্ত গাড়িটা চলতে থাকবে। ফিউল শেষ, গাড়িও চলা বন্ধ করে দিবে। এই টাইপের কন্ডিশনে আমরা এগুলোকে বলতে পারি লুপসের মাধ্যমে করা যায়। অথবা বলতে পারি যতক্ষণ না এক্সিট বাটনে ক্লিক করব ততক্ষণ পর্যন্ত আমাদের গেমটা চলতে থাকবে। যেহেতু এটা প্রোগ্রামিং, আর প্রোগ্রামিংয়ের ভিতরে আমরা বানাই হচ্ছে অ্যাপস, গেমস প্রোগ্রামিংয়ের সাহায্যে, ওয়েবসাইটস। সো আমি একটা গেম বানাইলাম, হ্যাঁ, গেমের ভিতর বানানোর পরে এখানে বিভিন্ন বাটন থাকতে পারে, ক্রস বাটন থাকতে পারে। সো গেম কতক্ষণ পর্যন্ত রান করবে? যতক্ষণ না আমাদের এই যে ক্রস বাটনে আমরা ক্লিক করি, অথবা এক্সিট নামে কিছু যদি আসে সেটার ভিতরে যতক্ষণ না ক্লিক করব অতক্ষণ পর্যন্ত গেমটা চলতে থাকবে, অফ হবে না। সো একটা কন্টিনিউয়াস প্রসেস। এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে যখন কোনো কিছু যেতে থাকবে সেই জায়গায় আমরা ইউজ করে থাকি লুপস। এক মিনিট। ওকে, যেমন এই বাটনে যতক্ষণ ক্লিক করা হবে না এরকম আমরা কন্ডিশন দিতে পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের গেমটা চলতে থাকবে। ওকে, সো পাইথনেও এরকম একটা কাজকে যখন আমরা বারবার করতে থাকবো বা কন্টিনিউয়াসলি করতে থাকবো, সেক্ষেত্রে আমরা ওয়াইল অথবা ফর এই দুই ধরনের লুপ ইউজ করে থাকি। ওয়াইল লুপ অথবা ফর লুপ। এখন আমরা একটু রিয়েল এক্সাম্পল দিয়ে দেখি যে আসলে লুপসের কাজটা কি। আমরা যদি অনলাইন কম্পাইলারে চলে যাই, আমি একটা ক্যালকুলেটর বানালাম, হ্যাঁ, যোগ অথবা প্রোগ্রাম বানালাম যেটা হচ্ছে যোগ বিয়োগ করবে। সো আমরা ইনপুট নেওয়া দেখছিলাম a ইকুয়াল টু ইন্টিজার, ইন্টিজারে কনভার্ট করতে হবে, ইনপুট এন্টার দ্য ফার্স্ট নাম্বার, দেন হচ্ছে দুইটা সংখ্যার যোগফল যদি বের করতে চাই, বি এর ভিতরে নিব সেকেন্ড নাম্বারটা বি নামক ভ্যারিয়েবলে। এখন সি ইকুয়াল টু এ প্লাস বি,
সি নামক ভেরিয়েবলে আমরা a প্লাস b এর যোগফলটা রাখবো এবং প্রিন্ট করব সি। রান করি যদি, এন্টার দ্য ফার্স্ট নাম্বার 25, মানে সেকেন্ড নাম্বার 35, আমাকে 60 প্রিন্ট করে কোড এক্সিকিউশন সাকসেসফুল লেখা দেখাচ্ছে, মানে কোডটা এক্সিকিউট হওয়া শেষ হয়ে গেছে। দ্বিতীয়বার যদি আমি এখন কিছু যোগ করতে চাই, তখন আবার আমাকে কোডটাকে রান করা লাগবে। যেমনটা এই যে ক্যালকুলেটর অ্যাপের ভিতরে এখানে যদি আমি 50 প্লাস 60 ইকুয়াল টু দেই, 110 দেখাচ্ছে। অ্যাপটা কি ক্যান্সেল হয়েছে, ক্লোজ হয়ে গেছে? ক্লোজ হয় নাই, কিন্তু এখনো আছে। আমি চাইলে আবার ইনপুট দিতে পারবো। আবার 10 দেখাচ্ছে। 85 ইন্টু 5 ইকুয়াল টু 425। বারবার করতেছি, বারবার আমার দেখাচ্ছে। যতক্ষণ না আমরা এটা ক্রস বাটনে দিব, ততক্ষণ সেটা ক্যান্সেল হচ্ছে না। বাট আমাদের এই প্রোগ্রামের ক্ষেত্রে কি হবে, এটা এক্সিকিউট করা শেষ, একবার প্রিন্ট করছে, আর কোনো কোড নাই, কোড এক্সিকিউশন সাকসেসফুল, কোডটা শেষ হয়ে যাবে। আমরা যদি বারবার করতে চাই, সেজন্য আমাদেরকে লুপ ব্যবহার করা লাগবে। আর আজকের টপিক হচ্ছে এটা। আর পাইথনের ভিতরে যেই লুপটা আমরা ইউজ করে থাকি, ফর লুপ এবং ওয়াইল লুপ, এখন আমরা দেখব ওয়াইল লুপ। ওয়াইল মানে কি? যতক্ষণ। তাহলে এটাকে যদি আমরা একটা লুপের ভিতরে ঢুকাইতে পারি, যে কাজটা বারবার বারবার হবে, আমি কি করতে পারি? এটা কপি করলাম, কপি করে পেস্ট করলাম, এখন রান করলাম। তাহলে ফার্স্ট নাম্বার 25, এখানে আবার ফার্স্ট নাম্বার না, এটা হবে সেকেন্ড নাম্বার 50, একবার দেখেছে 75। এখন দ্বিতীয়বার যেহেতু কোড লিখছি, দ্বিতীয়বার আবার আমার কাছ থেকে নাম্বার নিচ্ছে। দ্বিতীয়বার দেখানোর পরে এরপরে কিন্তু এক্সিকিউশন অফ হয়ে যাইতেছে। এরকম করে 100 বার দিলে 100 বার চলবে, কিন্তু আমরা 100 বার দিব না। আমরা জিনিসটাকে অটোমেটেড করব, ঠিক না? ওই যে এই নিউটনের সূত্রের মতো, চলমান বস্তু সবসময় চলতে থাকে বিনা বাধায়, কোনো বাধা না পাইলে। সেরকম আমরা প্রোগ্রাম বানাবো যতক্ষণ আমরা কোনো বাধা না দিব। যেমন এই যে পেইন্ট, এটা ওপেন করা আছে, এটা চলতেছে, এই প্রোগ্রামটা কি রানিং আছে, এটা কিন্তু ক্রস অফ হচ্ছে না। যখন বাধা দিব বা কোনো কিছু ইনস্ট্রাকশন দিব, ক্রস বাটনে দিব, তখন সেটা ক্লোজ হবে, এছাড়া ক্লোজ হবে না। এটা কিভাবে করে? লেখা লাগবে ওয়াইল, ওয়াইল দেন হচ্ছে একটা কন্ডিশন দেওয়া লাগবে যে কতক্ষণ পর্যন্ত চলবে। আমরা দিলাম কতক্ষণ পর্যন্ত চলবে মানে কি? যেমন এখানে দেখছিলাম আমরা, যতক্ষণ না এক্সিট বাটনে ক্লিক করবে ততক্ষণ গেম চলতে থাকবে, যতক্ষণ না গাড়িতে তেল থাকবে ততক্ষণ গাড়ি রান করবে। সেরকমই একটা কন্ডিশন দিলাম, ওয়াইল আই লেস দেন ইকুয়াল টু 5। আমরা আই নামে একটা ভেরিয়েবল দিই, আই ইকুয়াল টু 1, ঠিক আছে? আই ইকুয়াল টু 1 দিলাম। এখন আই এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 5 এর সমান কিংবা তার ছোট থাকবে, এটা মানে কি বোঝায়? আই এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 5 এর থেকে ছোট কিংবা 5 এর সমান থাকবে, ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। প্রিন্ট হ্যালো। লুপের ভিতরে কি করবে? হ্যালো প্রিন্ট করবে। কতবার? যতক্ষণ আই এর ভ্যালু 5 এর থেকে ছোট। সো এই অবস্থায় যদি আমরা রান করি, তাহলে আই এর ভ্যালু যেহেতু 1 এবং এখানে লুপ শুরু হইছে, লুপের ভিতরে যেই লেখাগুলো থাকবে, মানে লুপের কন্ডিশন ট্রু হলে যে লেখাগুলো বা যেই লাইনগুলো এক্সিকিউট করবে, সেগুলো একটা ট্যাব দিয়ে তারপর লেখা লাগে। ট্যাবের ভিতরে লিখবো যা কিছু, সবকিছু লুপের ভিতরে। এই যে এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই আছে, কারণ আই এর ভ্যালু আমরা 1 ধরছিলাম। 1 সবসময়ই 5 এর থেকে কি ছোট, এই জন্য এই হ্যালো লেখাটা বারবার প্রিন্ট করতেছে, বারবার প্রিন্ট করতেছে। এখানে এক্সিকিউশন হলটেড, মানে এই কম্পাইলারের লিমিট শেষ, এজন্য চলতেছে না। কিন্তু যদি আমি কম্পিউটারের এটা দিতাম, তাহলে এখনো চলতেই থাকতো। এরপরের লাইনে যদি আই ইকুয়াল টু আই প্লাস 1 করি, মানে হচ্ছে আই এর ভ্যালু এখানে 1 ছিল, আমি হ্যালো প্রিন্ট করার পরে আই ইকুয়াল টু আই প্লাস 1 করলাম, মানে আই এর ভ্যালু 1 বাড়ালাম, 2 করলাম। এখন যদি আমি রান করি, তাহলে 5 বার প্রিন্ট করতেছে,
এটার রিজনটা কি? ৫ বার কেন প্রিন্ট করতেছে? কারণ i এর ভ্যালু যখন 1 তখন এটা ট্রু যে i is less than 5. ইয়েস, i এর ভ্যালু 1, 1 5 এর থেকে ছোট। যেহেতু ছোট তখন সে হ্যালো প্রিন্ট করবে এবং i এর ভ্যালু প্রিন্ট করার পরে ১ বাড়াবে। এখন হয়ে গেল কত? i এর ভ্যালু হয়ে গেল 2, যেহেতু ১ বাড়াইছে। নিচে আর কিছু আছে? নিচে আর কিছু নাই। তো লুপে কি করবে? আবার এখানে এসে চেক করবে কন্ডিশনে এখন। যে এখন i এর ভ্যালু কি ৫ এর থেকে ছোট আছে কিনা। এখন i এর ভ্যালু যেহেতু আমরা 2 বানাইলাম লাস্ট, 2 কি 5 এর থেকে ছোট? ইয়েস, 2 5 এর থেকে ছোট। তার মানে এটা ট্রু। তাহলে আবার সে প্রিন্ট হ্যালো এই লাইনটা এক্সিকিউট করবে এবং এর পরের লাইনে i এর ভ্যালু 2 এর সাথে আরো ১ বাড়ায় দিবে। 2 ছিল, সেটার সাথে আরো ১ বাড়াইলো। 2 + 1 = 3। এখন i এর ভ্যালু 3 করছে। এর নিচে আর কোনো লাইন নাই লুপের ভিতরে। সো এখন আবার এই লাইনে আসবে। এই লাইনে আসার পরে দেখবে যে এখন 3 কি? i এর ভ্যালু এখন 3। 3 কি ৫ এর থেকে ছোট বা সমান কিনা? হ্যাঁ, ছোট। তখন আবার হ্যালো প্রিন্ট করবে। এই যে হ্যালো প্রিন্ট করছে তৃতীয়বার। প্রিন্ট করার পরে এর পরের লাইনে আবার সে কি করতেছে? i এর ভ্যালু ১ বাড়াচ্ছে। মানে 3 + 1 = 4 করতেছে। 4। এখন যখন আবার এই লাইনে আসবে, i এর ভ্যালু 4, এটাও ছোট ৫ এর থেকে। তখন আবার হ্যালো প্রিন্ট করবে। এর পরের লাইনে আরো ১ যোগ করবে, = 5 করবে। এখন i এর ভ্যালু যখন ৫, তখন কি করবে সে? i এর ভ্যালু যখন ৫, দেখবে যে ৫ এর থেকে ছোট বা সমান কিনা। কন্ডিশনটা কি আমাদের? হ্যাঁ, i কিন্তু এখানে ৫ এর সমান। তার মানে কন্ডিশন এখনো ট্রু আছে। ৫ এর সমান যখন সে তারপরে আবার হ্যালো প্রিন্ট করবে। এই ৫ নাম্বার হ্যালোটা প্রিন্ট করছে। দেন i = i + 1 মিনস 5 + 1 = 6। এখন কত হইল? এখন i এর ভ্যালু হয়ে গেছে 6। এখন আবার এই লাইনে আসবে, চেক করবে। কি চেক করবে? i এর ভ্যালু কি ৫ এর থেকে সমান বা ছোট কিনা। i এর ভ্যালু এখন হইছে কত? 6। 6 তো ৫ এর থেকে ছোটও না, ৫ এর সমানও না। তার মানে এই কন্ডিশনটা এখন ফলস। তার মানে গাড়ির তেল শেষ। কন্ডিশনটা এখন ফলস হয়ে গেছে। যেহেতু কন্ডিশন ফলস হয়ে গেছে, এই যে হ্যালোটা আর প্রিন্ট করবে না, এই লাইনে আবার আসবে না। লুপ থেকে বের হয়ে যাবে। বের হয়ে এই ৬ নাম্বার লাইনে যদি কিছু লেখা থাকতো XYZ, তাহলে সেটা এক্সিকিউট করতো অ্যান্ড কোড শেষ করে ফেলতো। আমি যদি লিখি ৬ নাম্বার লাইনে প্রিন্ট ডিকোডার্স, ৭ নাম্বার লাইনে দিলাম। এখন এই যে ৫ বার এই লুপে প্রিন্ট করার পরে সবার লাস্টে এসে একবার সে, এটা তো লুপের ভিতরে না, এটা লুপের বাহিরে, ডিকোডার্স প্রিন্ট করছে অ্যান্ড আমার কোড এক্সিকিউশন হওয়া শেষ। বুঝতে পারছি? এভাবে কন্ডিশনের ভিত্তিতে আমরা এখানে যদি ১০ দেই, তাহলে এই হ্যালোটা ১০ বার প্রিন্ট করবে। ১০ বার প্রিন্ট করছে। এখানে যদি ১৫ দেই, তাহলে ১৫ বার প্রিন্ট করবে। ১৫ বার প্রিন্ট করছে। বুঝতে পারছি? এখানে ১ করে বাড়াচ্ছি দেখে ১৫ প্রিন্ট করার পরে আর প্রিন্ট করতেছে না যখন i এর ভ্যালু ১৬ হয়ে যাইতেছে। তো আমরা যদি কোডটা আবার দেই সবাইকে, সবার সুবিধার্থে, সবাই একটু প্র্যাকটিস করি। এই লাইনটা যদি আমি আবার এটা না দিতাম, তাহলে কিন্তু এটা চলতেই থাকতো। কারণ i এর ভ্যালু সবসময় 1 আর বাড়তেছে না। এটা সবসময় ১৫ থেকে ছোট। এই যে চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। আরো চলতো। এই লাইন আর প্রিন্ট হবে না কখনো। বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের লুপ থাকার সুবিধা। এবং এই লুপের মাধ্যমে আমরা ১ থেকে ১ কোটি পর্যন্ত প্রিন্ট করতে পারবো। কিভাবে? এই হ্যালো প্রিন্ট না করে প্রিন্ট যদি i করি, তাহলে i <= ১,০০০। ১ থেকে ১,০০০ প্রিন্ট করবে। কত তাড়াতাড়ি দেখি। শেষ, প্রিন্ট হয়ে গেছে। ১,০০০ প্রিন্ট হয়ে গেছে। মিলি সেকেন্ডে। সেকেন্ড সময়ও লাগে নাই। দেখি ১০,০০০ পর্যন্ত এটা যাবে কিনা? যাবে। না, এখানে ১০,০০০ পর্যন্ত যায়নি। কারণ মেমোরি শেষ। আচ্ছা, ১০,০০০ পর্যন্ত যাওয়া যাবে আমরা যদি আমাদের VS কোড ওপেন করি। ১ কোটি পর্যন্তও যাওয়া যাবে, ২ কোটি পর্যন্তও যাওয়া যাবে। আমরা যদি অ্যাজ এ হিউম্যান যদি এই কাজটা করতে যাই, তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। ঠিক না?
ওকে, এইখানে আমরা যদি এই কোডটা নিয়ে আসি আমাদের ভিএস কোডে 1 থেকে I equal to 1 while I less than equal to 10 lakh print I equal to I plus 1. এখন রান দিলাম। এই যে আমাদের টার্মিনালে আউটপুটের ভিতরে সেটা কিন্তু প্রিন্ট করতেই আছে। এই যে যাচ্ছে 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 5000 এক দুই দিনে 10,000 পর্যন্ত গেছে, না 1 লাখ পর্যন্ত চলে গেছে। আমরা এখানে কত দিছি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানুষের 10 লাখ, 2 লাখ প্রিন্ট হয়েছে, প্রিন্ট করতেই আছে। প্রোগ্রামটা এখনো কিন্তু এক্সিকিউট হচ্ছে। 30 লাখ, 40 লাখ, এভাবে চলতে থাকবে। দেখি আমরা ওয়েট করি 10 লাখ পর্যন্ত যেতে কত সময় লাগে। $65 লাখ, 70, তো এটা হচ্ছে কিন্তু কম্পিউটারের কত কম্পিটিশনাল পাওয়ার, যে সে 10 লাখ বার যোগ করতেছে। 10 লাখ পর্যন্ত যাওয়ার জন্য এই লুপটাকে 10 লাখ বার চালানো লাগছে। মানে এই কোডগুলো, এই 3 লাইনের কোড 2, 3 আর 4 লাইন, যে সে 10 লাখ বার চলবে, প্রত্যেকবার এক করে যোগ করতেছে। এই যে 10 লাখ লাস্টে যায় আটকাইছে, এই যে 10 লাখ বার এক্সিকিউট করছে, এক্সিকিউট করে তারপরে অফ হয়েছে। তো এটা যদি আমি 1 লাখ, 1 থেকে 10 লাখ লিখতে চাইতাম, আমাদের হিউজ পরিমাণ সময় লাগতো, যে সময়টা কম্পিউটারে খুব কম লাগছে, ঠিক না? তো এভাবে করে আমরা বিভিন্ন কাজকে, রিপিটিটিভ টাস্কগুলোকে লুপের সাহায্যে কমপ্লিট করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছি। এখন আমরা আবার চলে যাই একটু ফাংশনস। হ্যাঁ, এই যে মাত্র যেটা দেখলাম, যে একটা প্রোগ্রাম 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করার একটা প্রোগ্রাম। এই ক্ষেত্রে কি হয়েছে, কাউন্ট নামে একটা ভ্যারিয়েবল নিছি আমরা, সেটার ভ্যালু দিছি কত, 1, মানে 1-এর থেকে শুরু হবে। এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল 1, এটার ভ্যালু হচ্ছে 1, c ইকুয়াল টু 1, while count is less than or equal to 5, যতক্ষণ 5-এর ছোট বা সমান থাকবে ততক্ষণ সে এটা প্রিন্ট করবে। তো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে যদি আমরা এর সাহায্যে দেখি, এটাকে চক্কর বলতে পারি বা লুপ বলতে পারি। এখানে অনেকগুলো দাগ চলে আসছে। সো এখানে যখন আমি চালালাম, প্রথমবার কি হবে, আই নিয়ে যখন ঢুকলো, আইয়ের ভ্যালু 1 বা কাউন্টের ভ্যালু 1, তখন সে কাউন্টটাকে প্রিন্ট করলো। কাউন্ট মিনস 1 প্রিন্ট করলো প্রথম চক্করে। তারপরে কাউন্টের ভ্যালু 1 বাড়াইছে। 1 বাড়ানোর ফলে আয়ের ভ্যালু ছিল 1, সেটা হয়ে গেছে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। সো 2 হয়েছে। যখন আয়ের ভ্যালু এখন 2, এই পজিশনে আসি, এখান থেকে সে আবার এখানে আসবে। যখন আমাদের প্রোগ্রামের ওয়াইল লুপের নিচে আর কিছু নাই, মানে ওয়াইল লুপের ভিতরে, তখন এখানে পরে আবার এখানে এসে সে চেক করবে কন্ডিশনটা। কন্ডিশনটা চেক করে দেখবে যে কাউন্টের ভ্যালু কি 5-এর থেকে ছোট আছে কিনা, যেটা একটু আগে বুঝাইলাম আর কি, যে ইয়েস 2, যেহেতু 2 কিন্তু 5-এর থেকে ছোট, তার মানে এটা ট্রু।
আবার সে প্রিন্ট করবে তাহলে কাউন্টের ভ্যালু যেহেতু 2 দেন 2 প্লাস 1 ইকুয়াল টু 3, এই লাইনে এসে এখন সে 3 বানাবে। 3 এখন আয়ের ভ্যালু হয়ে গেছে বা কাউন্টের ভ্যালু হয়ে গেছে 3। আবার এই লাইনে আসবে, এখন কাউন্ট এখন 3, 3 5 থেকে ছোট, তার মানে ঢুকবে লুপের ভিতরে, এটা প্রিন্ট করবে, 3 প্রিন্ট করবে, 3 এর ভ্যালু 1 বাড়াবে, 3 প্লাস 1 ইকুয়াল টু 4। এখন যেহেতু আয়ের ভ্যালু কাউন্টের ভ্যালু 4, আবার এই লাইনে আসবে, এখন 3 এর থেকে 4 হয়েছে ভ্যালু, 4 কি 5 এর থেকে ছোট? ইয়েস ছোট। এই লাইনে এসে আবার প্রিন্ট করবে 4, পরের লাইনে বাড়াবে 4, 4 প্লাস 1 ইকুয়াল টু 5। এখন আয়ের ভ্যালু হয়ে গেছে 5, বা কাউন্টের ভ্যালু 5, সরি আই বলতেছি বারবার কারণ সবসময় আই ইউজ করা হয়। 5 কি 5 এর থেকে ছোট না, বাট এই জায়গায় দেখো ইকুয়াল টু সাইনও আছে, মানে হচ্ছে ছোট বা সমান থাকলেই হবে, অন্য কিছু তাহলেই ঢুকবে এটার ভিতরে, সত্য হবে। যেহেতু সমান ঢুকবে, সে এখন এটার ভিতরে ঢুকে এই লাইনে প্রিন্ট করবে কাউন্টের ভ্যালু ইজ 5। 5 প্রিন্ট করার পরে 5 প্লাস 1 ইকুয়াল টু 6, প্লাস 1 ইকুয়াল টু যখন 6 করলো, এখন আয়ের ভ্যালু হয়ে গেছে কাউন্টের ভ্যালু 6। এখন আবার যখন এই জায়গায় এসে কন্ডিশন চেক করবে, তখন 6 কিন্তু 5 এর থেকে ছোটও না, 5 এর সমানও না, 5 এর বড়, তার মানে কন্ডিশনটা ফলস। এখন যখন আয়ের কাউন্টের ভ্যালু 6 হয়ে গেছে, তখন কন্ডিশনটা ফলস হয়ে যাবে, তার মানে এই লুপের ভিতরে কি করবে, আর ঢুকবে না, লুপের বাইরে বের হয়ে আসবে, কিছু থাকলে সেটা এক্সিকিউট করবে, আর নইলে প্রোগ্রাম আর এক্সিকিউট করবে না, প্রোগ্রাম শেষ। এভাবে করে আমরা যোগ করতে পারি। এরকম সিরিজের ম্যাথ করছি অনেকেই, যারা হচ্ছে আপার ক্লাসে আছি। এই সিরিজগুলো কিন্তু আমরা খুব সহজেই এই প্রোগ্রামিং এর মাধ্যমে বা লুপসের মাধ্যমে কমপ্লিট করতে পারি। কিভাবে? 1 থেকে 15, সেটা না হয়ে সেটা দুইটা সিস্টেম থাকতে পারে, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এভাবে করে সাম ইকুয়াল টু দিয়ে আমরা সামটাকে প্রিন্ট করলাম ম্যানুয়ালি। কিন্তু এটার একটা প্রবলেম কি, 15 পর্যন্ত পারবো, যখন 1 থেকে 10 লাখ প্রিন্ট করতে বলবে অথবা 1 লাখ প্রিন্ট করতে বলবে, তখন কিন্তু আমাদের 1 থেকে 1 লাখ লেখাটা পসিবল না, ঠিক না? তখন আমাদের এরকম লুপ ইউজ করা লাগবে। নাম্বারের ভ্যালু যখন আমরা এভাবে দিতে পারি, নাম্বার ইকুয়াল টু 1, অথবা নাম্বারের জায়গায় আই লিখতে পারি, আই ইকুয়াল টু 1, সাম ইকুয়াল টু 0। সাম মানে হচ্ছে একটা দান বাক্সের মতো মসজিদের। দান বাক্সের মতো কেন? কারণ দান বাক্সে কি করে, শুক্রবার দিন মসজিদে দেখা যায় যে 5 জন ব্যক্তি আছে, 1 2 3 4 5। দান বাক্সটা যখন স্টার্ট করা হয়, এই যে সাম যে দান বাক্স, তখন সেটার ভিতরে কি থাকে? সেটার ভিতরে 0 থাকে না, কোনো টাকা থাকে? থাকে না, যখন স্টার্টিং এ থাকে, লুপে ঢোকার আগে। মনে করলাম এই 5 জন মানুষ আছে, এর নাম হচ্ছে 1 নাম্বার মানুষ, 2 নাম্বার মানুষ, 3 নাম্বার মানুষ, 4 নাম্বার মানুষ, আর এটা হচ্ছে 5 নাম্বার মানুষ। ঠিক আছে? এদের 5 জনের 5টা ভ্যালু। প্রথম জন যখন 1 টাকা দিবে, তখন এখানে কি হবে, বাম বাক্সের ভিতরে 0 প্লাস 1 ইকুয়াল টু 1 টাকা আসবে। এই জায়গায় দেখি, যদি আমরা নামের ভ্যালু যখন 15 থেকে ছোট, নাম তো শুরু করবো 1 নাম্বার মানুষ থেকে শুরু করব, 15 না, আমরা এখানে 5 ধরি, এখন 5 এর থেকে ছোট। এরপর লাইনে সাম প্লাস ইকুয়াল টু, মানে কি, সাম ইকুয়াল টু সাম প্লাস 1, আগে যা ছিল সেটার সাথে 1 যোগ করবে। তো শুরুতে সামের ভ্যালু দান বাক্সের ভিতরে 0 টাকা ছিল, প্রথম ব্যক্তির মান হচ্ছে 1, এই নাম্বার, প্রথম ব্যক্তির নাম্বার হচ্ছে 1, এই নাম্বার ইজ 1, ঠিক না? 1 কি করলো, তার 1 টাকাটা দিল, তাহলে সামের ভিতরে এখন কত আসলো, 1 টাকা আসলো। পরের লাইনে কি করলো, প্রথম ব্যক্তি বলল যে আমার পরবর্তী ব্যক্তির কাছে আমি পাঠাই দিই, 2 নাম্বার ব্যক্তির কাছে পাঠাই দিই। তাহলে কয় নাম্বার ব্যক্তি, নাম্বার হলো নাম্বার প্লাস 1, মানে হচ্ছে হলো 1 ওর প্লাস 1, এটা হচ্ছে 2, 2 নাম্বার ব্যক্তির কাছে দান বাক্সটা চলে আসলো। এই হলো দান বাক্সটা 2 নাম্বার ব্যক্তির কাছে। এখন দান বাক্সের যখন 2 নাম্বার ব্যক্তির কাছে আসলো, তখন কি দেখলো, যে এই লাইন, এখন 2 কি 5 এর থেকে ছোট না, তার মানে আবার ঢুকবে। তখন দান বাক্সের ভিতরে কয় টাকা, তখন দান বাক্সের ভিতরে 1 টাকা ছিল, আগের জন্য 1 টাকা দিছে 1,
সামে আগের থেকেই ৳১ আছে। সাম প্লাস কত? নাম্বার। এখন নাম্বারের ভ্যালু কত? 2। এই ব্যক্তির নাম্বার কত? 2। সে 1 এর সাথে আরো ৳2 দিবে। যে এটা হচ্ছে সাম, আগে ছিল 1, আগে ছিল 1 প্লাস এখন 2 দিবে ৳2, কারণ এই নাম্বারের ভ্যালু এখন 2। সে ৳2 দিল, তাহলে ৳3 হইল দান বাক্সের ভিতরে। এরপরে কি করলো? ওর নাম্বার হচ্ছে 2, সে 2 প্লাস 1 ইকুয়াল টু 3 করলো। 3 মানে এই লাইনে আসো। 3 করলো, এখন আবার এখানে আসো, এখন 3। 3 নম্বর ব্যক্তি আবার কি করবে? আগে যেটা ছিল, আগে ছিল ৳3, সে ৳3 সাথে আরো ৳3 দিবে। ঠিক না? দেওয়ার পরে তার ভিতরে এসে পড়লো, ডান বাক্সে ৳6 আসলো। তারপর 4 নম্বর ব্যক্তির কাছে আসলো। 4 নম্বর ব্যক্তি কি করলো? 6 প্লাস 4, মানে ডান বাক্সে এখন টোটাল ৳10। 5 নম্বর ব্যক্তির কাছে দিল। 5 নম্বর ব্যক্তি ৳10 সাথে আরো ৳5 অ্যাড করলো। 10 প্লাস 5 ইকুয়াল টু 15। সর্বশেষে 5 বার যখন এই লুপটা ঘুরলো, 5 জন ব্যক্তির কাছে যখন ডান বাক্সটা ঘুরে ঘুরে আসলো, শেষে সামের ভ্যালু হয়ে যাবে 15। বুঝতে পারছি? প্রোগ্রাম করে দেখি আসো। নাম আই। ওকে, আই মানে হচ্ছে ব্যক্তিদের নাম। 5 জন ব্যক্তি। প্রথম ব্যক্তির ভ্যালু 1, সে ৳1 দিবে। দ্বিতীয় জন ৳2 দিবে। তৃতীয় জন ৳3 দিবে। এখানে আমরা 5 জন ব্যক্তি দিলাম। এক করে বাড়বে যখন। এই লাইনে আমাদের আরেকটা এক্সট্রা ভেরিয়েবল লাগবে, সেটা হচ্ছে সাম। সেটা হচ্ছে দান বাক্সটা, যেটার ভিতরে টোটাল ভ্যালুটা 5 জন যে টাকাটা দিবে বা নাম্বারটা দিবে 5 বার সেটা যোগ হবে, ভ্যালু হবে। শুরুতে সেটার ভিতরে ৳0 থাকে। এখন ডান বাক্স চালানো শুরু। প্রথমবার সাম ইকুয়াল টু সাম প্লাস আই। মানে আগে যেটা ছিল 0, সেটার সাথে আমি 1 নাম্বার ব্যক্তি ৳1 দিলাম। এখন 2 নাম্বার ব্যক্তির কাছে যাবে কেন? আই ইকুয়াল টু আই প্লাস 1, 2 আসলো। রান দিই যদি, লাস্টে এখন বের হয়ে যাবো যখন, যখন 5 বার চালু হয়ে যাবে, তখন আমরা সামটাকে প্রিন্ট করব। দেখবো সামের ভিতরে কি আছে। বাহিরে গিয়ে। ওকে, এই যে 15, সবার লাস্টে 15 দেখাচ্ছে, ঠিক না? আমরা প্রত্যেকবার এই সাম ইকুয়াল টু সাম প্লাস আই যদি করি, তাহলে ডান বাক্সে 0 ছিল, ৳1 যোগ হইছে, ৳1 হইছে। দ্বিতীয়বার যখন আয়ের ভ্যালু 2, তখন সাম ইকুয়াল টু সাম প্লাস 2। দ্যাট মিনস আগে ছিল সামে ৳1, সেটার সাথে আরো ৳2 অ্যাড হইছে, ৳3 হইছে। তারপর আয়ের ভ্যালু 3 হইছে। যখন এখানে আয়ের ভ্যালু 3, তখন আবার ঢুকবে। সাম ইকুয়াল টু আগে ছিল ৳3, নতুন করে ৳3 অ্যাড হইছে আয়ের, সেই 3 প্লাস 3 এখন ইকুয়াল টু 6। প্রত্যেকবার আমরা দেখতে পারি একবার করে প্রিন্ট করে যে এখন সামে কত আছে। মনে করলাম ডান বাক্সটা ট্রান্সপারেন্ট। আমি হলাম প্রথম ব্যক্তি, আমি ৳0 দেখলাম, ৳1 দিয়ে দ্বিতীয় মানুষকে দিলাম। দ্বিতীয় মানুষ যখন নিবে তখন দেখতে পারবে যে আগে থেকে এখানে কয় টাকা আছে। ওইটা এখানে প্রিন্ট করলাম। ওকে, এই যে সুন্দর করে দেখা যাচ্ছে প্রথমবারে যখন ঢুকছে, ঢুকার পরে ৳1 যখন অ্যাড করছি, 1 অ্যাড করছি তখন 1, তারপরে যখন 2 অ্যাড করছি তখন 3, এরপরের বার লুপে যখন 3 এর সাথে আরো 3 অ্যাড করছি 6, 6 এর সাথে 4 নাম্বার ব্যক্তি যখন 4 অ্যাড করছে তখন 4, 10, 5 নাম্বার ব্যক্তি যখন 5 অ্যাড করছে তখন 15, আর সবার লাস্টে গিয়ে প্রিন্ট সাম করছি তখনও 15। আমি কি সবাই বুঝতে পারছি যে এই লুপটা দিয়ে কিভাবে সিরিজ প্রিন্ট করা যায়? এখানে সাম প্রিন্ট না করে আমরা কিন্তু আইও প্রিন্ট করতে পারি। লাভ কি হবে? 1 থেকে 15 প্রিন্ট করবে এই। প্রথম 5টা সংখ্যার যোগফল। আমরা যদি এখন দিই প্রথম 50টা সংখ্যার যোগফল 1 থেকে নিয়ে, দিয়ে এখন রান দিই যদি, প্রথম 50টা সংখ্যার যোগফল কিন্তু আমাদেরকে দেখাচ্ছে এখানে 1275। প্রথম 1 থেকে নিয়ে 5 লাখ, এটার যোগফল কত হবে? এই যে কত তাড়াতাড়ি যোগ করে দেখায় দিছে। মাত্র 125,000, মানে বিশাল বড় একটা সংখ্যা হবে। 1 থেকে 5 লাখ পর্যন্ত যদি আমরা যোগ করি। কোডটা সবাইকে আমি যদি সবার সাথে শেয়ার করি, এটা দেখি। ওকে, তো
এই কনসেপ্টটা আশা করি সবাই বুঝতে পারছি। সবাই কি বুঝতে পারছি নাকি এরকম মাথার উপর দিয়ে যেতেছে লুপস আসতেছে আর মাথায় ঢুকতেছে না, মাথার উপর দিয়ে বের হয়ে যাচ্ছে। সবাই যদি বুঝে থাকি তাহলে এখন একটু আরেকটা জিনিস দেখি। সাম অফ ফার্স্ট এন নাম্বারস, এক থেকে নিয়ে এন পর্যন্ত প্রিন্ট করবে। এনটা কে ডিসাইড করবে? এনটা বলবে ইউজার। মানে আমি দেখতে চাই যে এক থেকে নিয়ে 1 কোটি বা 1 লাখ সেটা যোগফল কত হবে। তার জন্য আমাদের কি করা লাগবে? এই যে 5 লাখ লিখে দিতেছি, 5 লাখ পর্যন্ত যাবে সেটা ডিফাইন করা যাবে না, এখানে এন দিতে হবে। আর এন এর ভ্যালুটা আমরা কি পাবো? এন ইকুয়াল টু ইন্টিজার ইনপুট এন্টার দ্য ভ্যালু, enter the value of n। n এর ভিতরে এটা ইউজার দিবে যে n এর মান কত হবে, কত পর্যন্ত চাই আমি এখানে n থেকে নিয়ে। যদি আমি এখানে এখন রান দিই, n এর ভ্যালু দিলাম 150, 150 দিলাম, প্রিন্ট করি নাই, লাস্টে গিয়ে আমরা একটা প্রিন্ট, আচ্ছা প্রিন্ট তো দিছি 150, দ্য ভ্যালু অফ n 150 দিছি। এখন 150 পর্যন্ত এক থেকে যোগফল হচ্ছে গিয়ে 11325, 11325। আবার যদি রান দিই, আমি এক থেকে 5000-এর যোগফল দেখতে চাই, এন্টার দিলাম, এটা হবে এত বড় একটা সংখ্যা। ওকে, কোডটাও দিয়ে দিই সবাইকে। এভাবে আমরা লুপসের কাজ করতে পারি, একটা কাজ মানে একটা টাস্ককে বারবার বারবার অটোমেটেড করে ফেলতে পারি। এখন ফর লুপসটা দেখবো না, দেখলে কনফিউজড হয়ে যাব। ওকে, এটা বোঝার জন্য আমরা একটু একটা ব্লগ বেসড কোডিং প্ল্যাটফর্মে যাই, গিয়ে সেখান থেকে একটু বোঝার চেষ্টা করি লুপসটা আসলে কি করে। তাহলে আমরা ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে পারবো। টাইম নিচ্ছে অনেক। আচ্ছা, লোড হচ্ছে না কেন, টাইম নিচ্ছে বুঝতে পারতেছি না। আমরা নেক্সট টপিকগুলো তাহলে একটু দেখি। এই যে যেটা মাত্র দেখলাম, আমরা এক থেকে নিয়ে এন নাম্বার পর্যন্ত যোগফল যদি বের করতে চাই তাহলে এইভাবে আমাদের প্রোগ্রামটা করা লাগবে। দেন আমরা দেখতে পারি ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি? এখনো লোড হয় নাই। So, ডান বাক্সে তো আমরা যোগ করলাম, ঠিক না?
আর ফ্যাক্টোরিয়াল জিনিসটা হচ্ছে কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ১ থেকে নিয়ে ওই সংখ্যা পর্যন্ত তাদের গুণফল। ১ থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত তাদের গুণফলকে আমরা বলে থাকি ফ্যাক্টোরিয়াল। 10 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2। এটার প্রোগ্রামটা আমরা কিভাবে করতে পারি? এটার প্রোগ্রামটা করার জন্য আমরা ইজি ওয়েতে প্রোগ্রামটা করে দেখাই। ফ্যাক্টোরিয়াল করতে চাই, এটাকে আমরা একটু কমেন্ট আউট করি। একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে যদি আমরা 5 এর ফ্যাক্টোরিয়াল করতে চাই, 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, এরকম। এটা লুপের সাহায্যে কিভাবে করব? আমরা দিব আই ইকুয়াল টু 1, তারপরে ফ্যাক্ট নামে একটা দান বাক্স নিব। ফ্যাক্ট ইকুয়াল টু 0 নিব না, এখানে নিতে হবে 1। কারণ কোনো আমরা যদি 0 নেই, প্রথমে যদি 0 থাকে সেটার সাথে যদি 1 গুণ করি 2 গুণ করি, সবসময় 0-র সাথে যে কোনো একটা সংখ্যা গুণ করলে 0 হয়ে যায়, আর 1 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 1 থাকে। দ্যাটস ওয়াই ফ্যাক্ট ইকুয়াল টু 1 রাখবো আমরা। এখন লিখবো while I less than equal to 5, মানে 5 এর ফ্যাক্টোরিয়াল যেহেতু বের করতে চাই তাহলে 5 দিলাম। 5 থেকে যতক্ষণ ছোট থাকবে ততক্ষণ লুপটা চলবে। এখন কি করব? ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু আই, মানে ডান বাক্সে আগে যেটা ছিল, ধরলাম ফার্স্টে 1 ছিল, সেটার সাথে আই গুণ করবে। আই এর ভ্যালু যত সেটা আই এর ভ্যালু 1, 1 গুণ করবে। দ্বিতীয় লাইনে আইসা আই ইকুয়াল টু আই প্লাস 1, আই এর ভ্যালু আমাদের 1 বাড়ায় দেওয়া লাগবে। আই এর ভ্যালু 2 হবে। যখন 2 হবে তখন দ্বিতীয়বার লুপ যখন চলবে, ফ্যাক্ট ইকুয়াল টু 2 ফ্যাক্ট ইনটু আই, মানে আগে ছিল 1 সেটার সাথে আরো 2 গুণ হবে, তখন হলো 2। এরপরে আই এর ভ্যালু যখন 1 বাড়াবো আবার, তখন 2 প্লাস 1 ইকুয়াল টু 3 হবে। 3 যখন হলো, আবার লুপে যখন আসবে এই লুপে ঢুকবে, ফ্যাক্ট ইকুয়াল টু আগে ছিল 2 ইন্টু 3, মানে 3 দুগুণে 5 হয়ে যাবে। এরপরে 4 গুণ হবে, এরপরে 5 গুণ হবে। এভাবে করে 1 2 3 4 5 গুণ হয়ে যাবে। আমরা এখন লাস্টে যদি প্রিন্ট করি, প্রিন্ট ফ্যাক্ট, দেন এটা আমাদেরকে দেখাবে 5 পর্যন্ত গুণ করলো যে 120, 1 থেকে 5 গুণ করলে 120 হয়, সেটাই আমাদেরকে দেখাচ্ছে। আমরা এখানে 5টা যদি চেঞ্জ করে n দিয়ে দেই এবং nটা ইউজারের থেকে নেই, তাহলে আমরা যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করতে পারবো। n এর ভ্যালু দিলাম আমরা 50 সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 50 পর্যন্ত, সেটার গুণফল কত হবে? এই যে কত বড় একটা সংখ্যা হয়েছে, বিশাল বড় একটা সংখ্যা। 1 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 এমন করে 50 পর্যন্ত যখন গুণ করবো, বিশাল বড় একটা সংখ্যা এসে পড়ছে। আবার আমি যদি চাই যে না 100 ফ্যাক্টোরিয়াল কত হবে সেটা দেখতে, 100 এন্টার দিলাম, আরো বিশাল একটা নাম্বার চলে আসছে। ওকে, এভাবে করে আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে পারি। ওকে, আমরা এখন একটু ব্লক বেসড কোডিং এর মাধ্যমে দেখাবো যে আসলে যে লুপটা আসলে কি, লুপটা কিভাবে কাজ করে, একটু ভিজুয়ালি দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখছি স্ক্র্যাচ বাচ্চাদের জন্য একটা কোডিং প্ল্যাটফর্ম। লোড হতে থাক, আমরা এদিকে দেখতে থাকি। সো ফ্যাক্টোরিয়াল এভাবে বের করে। দেন আসো আমরা একটু দেখি ইনফাইনাইট লুপ, মানে যেই লুপটা আজীবন চলতে থাকবে, নন স্টপ, কখনো বন্ধ হবে না। ওইটা কিভাবে বানানো লাগে? ওয়াইল লেখার পরে সেখানে ট্রু লেখা লাগে। ট্রু মানে হচ্ছে এইখানে কোনো কন্ডিশন না, কন্ডিশনটা অলওয়েজ ট্রু, সবসময় সত্য হবে। কন্ডিশনটা অলওয়েজ সত্য হবে। এরপরে এই যে যা করব প্রিন্ট, সেটা সারা জীবন চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে।
সেটা স্টপ হবে না। তো এটা হচ্ছে ইনফাইনাইট লুপ যদি আমরা বানাতে চাই, দেন আমরা এই প্রসেসটা ফলো করব। স্ক্র্যাচ লোড হতে অনেক সময় লাগতেছে, আমরা তাহলে আর এখন স্ক্র্যাচের টেনশন না করি। দেন আমরা দেখতে পারি ব্রেক স্টেটমেন্ট জিনিসটা কি। এই যে বললাম ট্রু সারা জীবন চলতে থাকবে। সো একটা গাড়ি সবসময় চলতে থাকবে, একটা প্রোগ্রাম সবসময় চলতে থাকবে, কিন্তু লুপের ভিতরে কোনো জায়গায় যদি ব্রেক লেখা পায় কোনো কন্ডিশনে, তাহলে লুপ থেকে বের হয়ে যাবে। যেমন একটা কাউন্টার সেটা চলতেছে 10 থেকে ছোট যখন হবে তখন সে যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে প্রিন্ট করবে। মাঝখানে আমরা একটা কন্ডিশন দিলাম, ইফ কাউন্ট ইকুয়াল টু 5, কাউন্টের ভ্যালু যখন 5 হবে তখন ব্রেক করবে। তারপরে যখন কাউন্টের ভ্যালু 5 পাবে ব্রেক করবে, মানে এই লুপটা থেকে তখন আর চলবে না, এই লুপের বাইরে চলে আইসা লুপটা যে আমরা দেখতেছিলাম বারবার বারবার রিপিট করে এভাবে থেকে এখানে যায়, আবার যায়, আবার শেষে আবার আসে, চেক করে যতক্ষণ কন্ডিশন ট্রু থাকে, সেটা আর দেখবে না। ব্রেক লেখা পাইলেই সে লুপ থেকে সাথে সাথে ছিটকে বের হয়ে যাবে। বের হয়ে লুপের বাইরে যেটা আছে সেটা এক্সিকিউট করবে, এক্সিকিউট করার পরে প্রোগ্রামটাকে এন্ড করে ফেলবে। আর কন্টিনিউ স্টেটমেন্টে কি? কন্টিনিউ স্টেটমেন্টটা হচ্ছে এই সেম জিনিসেই এখানে একটা কন্ডিশন দিচ্ছি, যখন কাউন্টের ভ্যালু 5 হবে, ইফ কাউন্ট ইকুয়াল টু 5, তখন কন্টিনিউ। কন্টিনিউ মানে সে আর লুপের পরবর্তীতে যখন আয়ের ভ্যালু ধরলাম, কাউন্টের ভ্যালু ধরলাম 5, তখন সে কন্টিনিউ করবে। মানে এই লাইনে যখন আসবে, কন্টিনিউতে আসবে, তখন সে আর নিচের দিকে যাবে না, লুপের ভিতরে যেই কাউন্ট +1 আছে সেটাই আর যাবে না, সে আবার এই লুপের প্রথমে চলে আসবে। মানে নিচের লাইনে আর যাবে না, কন্টিনিউ করবে। নর্মালি কি করে? নর্মালি লুপের ভিতরে এই লাইনে যাবে, তারপরে এই লাইনে, তারপরে হচ্ছে এর ভিতরে কিছু থাকলে করবে, এরপরে এই লাইনে যাবে, এখান থেকে এখানে আসে। কিন্তু যদি কোনো জায়গায় কন্টিনিউ পায় তাহলে সে এই নিচে আর যাবে না, এখান থেকে সে আবার ডাইরেক্টলি লুপের প্রথমে বা কন্ডিশন চেক করতে চলে আসবে। এই হচ্ছে আমাদের কন্টিনিউ স্টেটমেন্ট। সো লুপসের মাধ্যমে আমরা এরকম অনেক প্রোগ্রাম, অনেক কোনো কাজকে আমরা রিপিটিটিভ ওয়েতে শেষ করতে পারি বা বারবার বারবার কার্যক্রম চালাইতে পারি। এবং লুপের ভিতরে আরেকটা স্টেটমেন্ট থাকে, এলস স্টেটমেন্ট থাকতে পারে আর কি, যে এই লুপটা এক্সিকিউট করবে, এক্সিকিউট করার পরে শেষে এলস ব্লকে যে লেখাটা থাকবে সেটা এক্সিকিউট করবে। মানে লুপের ভিতরে যদি কোনো ব্রেক না থাকে, ব্রেক স্টেটমেন্ট যদি না থাকে, তাহলে আমরা এলস এর ভিতরে যে লেখাটা আছে সেটা প্রিন্ট করবে। আর যদি ব্রেক থাকে তাহলে এলস এর লেখাটা প্রিন্ট করবে না। সো এই ছিল আমাদের লুপস। দেন দ্যাটস অল। এখন আমরা একটু জানবো যে কিভাবে আসলে প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং বা এটাকে আমরা কমপ্লিটলি কিভাবে শিখতে পারি, কি কি জিনিস আমাদের শেখা লাগবে পাইথন প্রোগ্রামিং এর জন্য। সো ফার্স্ট অফ অল, বেসিক্সগুলো জানবো। এই জিনিসগুলো আমরা অলরেডি জানছি, কভার করছি। দেন কন্ট্রোল ফ্লোতে ইফ এলস এগুলো দেখছি, নেস্টেড কন্ডিশনস দেখি নাই, লুপস দেখছি। এই জিনিসগুলো দেখার পরে ব্রেক কন্টিনিউ দেখলাম। ডেটা স্ট্রাকচারে কিছু স্ট্রিং লিস্ট, এগুলো আমরা বেসিক্সগুলো দেখছি। এগুলোর আরও অ্যাডভান্স লেভেলে, অ্যাডভান্স বা হচ্ছে আরেকটু ইন ডেপথে আমরা নিজেরা পড়বো। তারপরে ফাংশনস, ফাইল হ্যান্ডলিং, ইরর হ্যান্ডলিং, এই 3টা টপিক নিজেরা দেখতে পারবো। যদি দেখি, দেখার পরে যদি কিছু মডিউলস, এগুলো এটা অনেক ইজি টপিক,
সো এই ফ্লোতে যখন আমরা আগাবো এরপরে এটা, তারপরে এগুলো মোটামুটি পাইথনের যে বেসিক্সগুলো আছে সেগুলো আমাদের কভার হয়ে যাবে। পরবর্তীতে যদি আমরা ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলে যাই, বেসিক্স পাইথন শেখার পরে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখব, বলতে পারি এটা ইন্টারমিডিয়েট লেভেল। বেসিক শেষে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখব। পরে যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে চাই বা প্রবলেম সলভার হতে চাই, তখন আমরা ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমের দিকে যাব। চাইলে তখন সি প্লাস প্লাস শিখতে পারি, নাও শিখতে পারি, পাইথনেও চালাতে পারি। এগুলো যখন আমাদের শেষ হয়ে গেল, দেন আমরা এই টপিকগুলোর ভিতরে যেটা আমাদের পছন্দ, ওয়েবসাইট যদি বানাতে চাই, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাই, তখন আমরা ফ্লাস্ক জ্যাঙ্গো শিখতে পারি। ডেটা সায়েন্সের দিকে গেলে নামপাই, পান্ডাস। তারপর হচ্ছে নর্মাল গুই বা নর্মাল গেম যদি বানাতে চাই, তাহলে পাইগেম অথবা টেক এন্টার এগুলো শিখতে পারি। অথবা মেশিন লার্নিংয়ে শিখতে হলে আমাদের আগে মেশিন লার্নিংয়ের বেসিক্স শেখা লাগবে। ওয়েব ডেভেলপার হওয়ার জন্য তাহলে আমরা কি করব? পাইথন দিয়ে আমরা কিভাবে ওয়েব ডেভেলপার হইতে পারি? আমরা যেটা বললাম একটু আগে, আমাদের পাইথনের বেসিক্স কভার করা লাগবে। এটা আমরা কই থেকে শিখতে পারি? আমরা বিভিন্ন ইউটিউবে হাজার হাজার লেকচার আছে, আমরাও শিখাই, আমাদের মাধ্যমে শিখতে পারো। ইউটিউবের লেকচারগুলো আছে, সেগুলোর মাধ্যমে শিখতে পারি। সো অনেক ওয়ে আছে যার মাধ্যমে আমরা এগুলো শিখতে পারি, অ্যাভেলেবেল। তারপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা হয়তো বা আর 1 থেকে 2 মাস শিখলে এটাও কমপ্লিট। তারপরে আমরা চলে আসব একটা ট্র্যাকে। পাইথন দিয়ে কি করতে পারি আমরা? আমরা ওয়েব ডেভেলপার হওয়ার যদি আমাদের ইচ্ছা থাকে, তাহলে পাইথনের বেসিক্স অ্যাডভান্স শিখে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পর্যন্ত শিখে আমরা জ্যাঙ্গো অথবা ফ্লাস্ক, ফ্লাস্ক হচ্ছে এন্ট্রি লেভেল আর জ্যাঙ্গো হচ্ছে প্রফেশনাল লেভেল, দুইটা ফ্রেমওয়ার্ক আছে পাইথনে, সেই দুইটা শিখতে পারি, যে কোনো একটা শিখতে পারি। যদি আমি স্কুল কলেজে পড়ি তাহলে এটা শিখতে পারি, আর যদি মনে করি ইউনিভার্সিটিতে পড়ি তাহলে ডাইরেক্টলি জ্যাঙ্গো শেখা শুরু করতে পারি। পাশাপাশি ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আমাদের আরও কিছু জিনিস শেখা লাগবে। সেটা হচ্ছে ডেটাবেজ, এসকিউএল, তারপর হচ্ছে নো এসকিউএল, এই টাইপের ডেটাবেজ শেখা লাগবে। ডেটা হ্যান্ডলিং, ডেটাকে কিভাবে আমরা ডেটাবেজে রাখতে পারি, ক্রাড অপারেশন, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট করতে পারি, সেই জিনিসগুলো আমাদের শেখা লাগবে এসকিউএল এর মাধ্যমে অথবা নো এসকিউএল এর মাধ্যমে। আর মাস্ট এইচটিএমএল, সিএসএস, এই দুইটা জিনিস আমাদের মাস্ট শেখা লাগবে ওয়েব ডিজাইন করার জন্য। তো ওয়েব ডিজাইন করবো এগুলো দিয়ে, আর ওইটা দিয়ে ফাংশনালিটিস মানে কার্যক্রম, প্রোগ্রাম বানানো, তারপর হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট যদি হয় সেটার অর্ডার নেওয়া, সেটার ভিতরে নতুন প্রোডাক্ট অ্যাড করা, ওই কাজগুলো করার জন্য আমরা ফ্লাস্ক অথবা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের সাহায্যে এসকিউএলকে কানেক্ট করে করতে পারবো। আমরা একটা তখন মোটামুটি আমরা ওয়েব ডেভেলপমেন্টের দিকে আগাইতে পারবো এগুলো শিখলে। এরপরে পাইথনের খুব ভালো একটা চয়েস হচ্ছে গিয়ে ডেটা অ্যানালিস্ট হওয়া অথবা ডেটা সায়েন্টিস্ট হওয়া। সো যদি হইতে চাই তাহলে পাইথন শেখাটা আমাদের জন্য আপাতত ফরজ। এই জন্য পাইথন বেসিক্স ইন্টারমিডিয়েট শেখার পর আমরা এই টাইপের কিছু লাইব্রেরি আছে, প্যান্ডাস, নামপাই, ম্যাটপ্লটলিব, সিবর্ন, এই জিনিসগুলো শিখে ডেটা অ্যানালাইসিস করতে পারি। যেমন সেলস রিপোর্ট তৈরি, স্টুডেন্টের রেজাল্টগুলোকে অ্যানালাইসিস করা, গ্রাফ বানানো, চার্ট বানানো, এই কাজগুলো ডেটা অ্যানালিস্ট, পরবর্তীতে আমরা বলতে পারি ডেটা সায়েন্টিস্ট যারা, তারা কিছু স্ট্যাটিস্টিক্স, এসকিউএল, এগুলোর মাধ্যমে আমরা কাস্টমার সেগমেন্টেশন, স্টক প্রেডিকশন, ওই যে মানে বলতে পারি যে আমার একটা ই কমার্স আছে, এর ভিতরে অনেক কাস্টমার আছে, কোন ধরনের কাস্টমাররা অর্ডার বেশি করতেছে, তারপর হচ্ছে কোন ধরনের কাস্টমার আমাদের একবার অর্ডার করার পর দ্বিতীয়বার অর্ডার করতেছে না, তারপরে হচ্ছে কাদেরকে টার্গেট বেশি করা উচিত আমাদের, ওই ডেটাগুলো যখন আমরা বের করতে চাবো, তখন আমরা এই পাইথনের এই লাইব্রেরিগুলো ইউজ করে এই সেক্টরে আগাইতে পারি। এটা একটা বিগ মানে ফিউচারিস্টিক জিনিস, ফিউচার ভালো, এবং মানে আশা করা যায় যে বহুদিনই এই জব মার্কেটে এইগুলোর অনেক ভ্যালু থাকবে। আর মেশিন লার্নিং, এআই ইঞ্জিনিয়ারিং, এই জিনিসগুলো তো বুমিং টেকনোলজি। তো এই ক্ষেত্রে আমরা পাইথনের ইউজ করে থাকি, কিন্তু পাইথন ইউজ করাটা আসলে এখানে
ম্যান্ডেটরি মানে মানে প্রাইমারি জিনিস না। পাইথনটা আসলে এখানে প্রাইমারি জিনিস না। প্রাইমারি জিনিস হচ্ছে এমএল, মেশিন লার্নিং, এআই, ডিএল, ডিপ লার্নিং এগুলোর বেসিক্সটা জানা। আমাদের যদি ইচ্ছা থাকে যে আমরা মেশিন লার্নিং অথবা এআই ইঞ্জিনিয়ারিংয়ে ক্যারিয়ার করব, তাহলে আগে আমাদের ওইগুলোর বেসিক্স জানা লাগবে। তখন থেকে আমরা বিভিন্ন এআই মডেল বিল্ড করা পাইথনের সাহায্যে করতে পারবো। চ্যাটবট বানানো, ইমেজ জেনারেট করা, এনএলপির মাধ্যমে হচ্ছে গিয়ে চ্যাট জিপিটির মতো জিনিস জিনিস ইন্টিগ্রেট করা বা এই টাইপের বড় বড় কাজ ট্রেনিং করা, এইগুলো হচ্ছে এমএল বা এআই ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে পড়ে। ওইখানে পাইথনে ইউজ করাটা অনেকটা বলা যায় ম্যান্ডেটরি। অন্য ল্যাঙ্গুয়েজে ইউজ করা যায়, বাট পাইথন সবচেয়ে মোস্ট ইজিয়ার অ্যান্ড কনভিনিয়েন্ট। কিন্তু আমরা যদি এমএল বা এআই এর দিকে যেতে চাই, আমাদেরকে আগে বেসিক্স জানা লাগবে এমএল এআই এর। তারপরে আর পাইথন বেসিক ল্যাঙ্গুয়েজ জানা লাগবে। এই পাইথন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এআই বেসিক্স, এই দুইটা জানতে পারলে আমরা এই সেক্টরে আগাইতে পারবো। এছাড়া সাইবার সিকিউরিটি আর গেম আর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ডেভেলপার হইতেও পাইথন ইউজ করতে পারি, বাট গেম ডেভেলপমেন্টের জন্য আসলে নর্মালি পাইথন ইউজ এতটা হয় না বা পপুলার না। বাট আমি গেম বানাইতে পারি, চাইলে বানানো যায়। আর ওই অ্যাপ বানানো যায় পাইথন দিয়ে, বেশি ফেমাস না হলেও এগুলো দিয়ে আমরা অনেক ধরনের ডেস্কটপ অ্যাপ বানাইতে পারি। সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিংয়ের ক্ষেত্রেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা যদি শেখা লাগে, সেটা পাইথন শিখলেই আপ এনাফ। সো আমরা দেখতে পাই যে এখানে একটা হিউজ অপরচুনিটি আছে আমরা যদি প্রোগ্রামিং শিখি। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোগ্রামিং শিখলে বা পাইথন শিখলে আমরা একটা টেকনোলজি সম্পর্কে জানতে পারলাম। এটা ম্যান্ডেটরি না যে আমরা ডেভেলপারই হব বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব বা হচ্ছে এআই এমএল ইঞ্জিনিয়ার হব, এটা ম্যান্ডেটরি না। একটা টেকনোলজি বা একটা সেক্টর সম্পর্কে আমরা জানতে পারলাম। আমরা যদি অন্য কোনো সেক্টরেও কাজ করি ফিউচারে, আমাদের সেক্টর যদি আলাদা হয়, আমরা জানলাম যে আসলে জিনিসগুলো কিভাবে কাজ করে। কারণ প্রত্যেকটা সেক্টরে কি দেখা যায় যে সফটওয়্যার প্রয়োজন, এআই ইন্টিগ্রেটেড হচ্ছে, আরও অনেক জিনিস অ্যাড হচ্ছে। মানে এআই ছাড়া তো ফিউচারে চিন্তাই করা যায় না। সো এই জিনিসগুলো কিভাবে কাজ করে বা সফটওয়্যারগুলো আসলে কিভাবে বিল্ড হয়, এটা যদি আমার জানা থাকে, দেন আমি অবশ্যই বাকিদের থেকে একটা অ্যাডভান্টেজ পাবো। সেজন্যই আহ, এইসব প্রসেস ফলো করলে আমরা খুব ইজিলি ল্যাঙ্গুয়েজগুলো শিখতে পারি, বেশি সময়ও লাগবে না, অ্যান্ড ফিউচারের জন্য ভালো। তাছাড়া আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংটাও বাড়বে, আমাদের ব্রেইনের ডেভেলপমেন্ট হবে, লজিক্যাল থিঙ্কিং যে অ্যাবিলিটি সেগুলো বাড়বে। দেখা যায় ওয়ার্ল্ডে যত টপ সিইওস আছে বা হচ্ছে বিলিনিয়ার্স আছে, তারা কিন্তু খুব আর্লি এজ থেকে প্রোগ্রামিং করছে। এমন না যে প্রোগ্রামিং করেই তাকে ক্যারিয়ার বানানো লাগবে, বাট এটা আমাদের অনেক ধরনের ডেভেলপমেন্টে হেল্প করবে। সো এই ছিল আমাদের পাইথন প্রোগ্রামিংয়ের বুট ক্যাম্পের 4টা ক্লাস। আমরা ইনশাল্লাহ আবার নেক্সটে কোনো বুট ক্যাম্প নিয়ে আবার হাজির হব। ততদিন পর্যন্ত যারা এই পর্যন্ত ক্লাসগুলো অ্যাটেন্ড করছো, আমরা আশা করি যে তোমরা প্রোগ্রামিংয়ে আগাবা, সামনের দিকে এগিয়ে যাবা। আর কোনো ধরনের প্রবলেম যদি হয়, দেন আমরা তো আসি আমাদের নেক্সট জেন কোডার্স এর ফেসবুক গ্রুপে যদি আমরা অ্যাড হয়ে যাই সবাই, সেখানে আমাদের প্যানেল অলরেডি ডিক্লেয়ার করা হয়ে গেছে। সেই গ্রুপের মাধ্যমে আমরা তোমাদেরকে আমাদের প্রবলেম হলে পোস্ট করবো, আমরা সাপোর্টস দিব। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো এবং প্রোগ্রামিংয়ে তোমরাও ভালো করবা, আমরাও সাপোর্ট দিতে পারবো, সেই আশা ব্যক্ত করি। আজকে ক্লাসটা এন্ড করতেছি। ধন্যবাদ সবাইকে।